হ্যালো এভরিওয়ান, সবাইকে গুড ইভিনিং। তো আজকে আমাদের সেশন গতকালকে আমি যে সেশনটা শুরু করেছিলাম, যে গত একটা সিরিজ চলছিল আমার, তো ফ্রেজের পারপাসে তোমরা যারা যারা ভিডিওটা দেখেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা অবশ্যই কমেন্টে জানিও যদি কোনো ডাউট থেকে থাকে। তো আমি ফ্রেজের পারপাসে সব কিছু অল ডিটেলসে ক্লিয়ারলি আমি সব পড়িয়ে দিয়েছি। 3টে পার্টে ভাগ করেছিলাম আমি সেই ভিডিওটা, 3টে পার্টে। তো 3টে পার্টের মধ্যে ফুল ডিটেলসে আমি আলোচনা করে দিয়েছি ফ্রেজের ব্যাপারে। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ক্লজ। আমরা ক্লজটা আগে দেখে নেব। ক্লজ কাকে বলে আগে সেটা আগে জেনে নিই। ক্লজ বলতে আমরা ফ্রেজে কি দেখেছিলাম, যে ফ্রেজের মধ্যে কোনো প্রকার ফাইনাইট ভার্ব ছিল না, আর সেটা অ্যাজ এ পার্ট অফ স্পিচ হিসেবে ইউজ হবে। ফ্রেজ দুটো ক্রাইটেরিয়া ছিল ফ্রেজের। এবারে যে ক্লজ যেটা আজকে দেখব, ক্লজের মধ্যে কিন্তু অবশ্যই ভার্ব থাকবে প্লাস একটা সাবজেক্ট থাকবে। তো চলো আমরা আগে ক্লজের ডেফিনেশনটা একটুখানি দেখে নিই। ওকে না, a clause is a group of words having a subject and predicate, and also a verb। ঠিক আছে, এটা হচ্ছে মেন ক্লজের ডেফিনেশন। কি এটা একটা গ্রুপ অফ ওয়ার্ডস, সাবজেক্ট থাকবে, প্রেডিকেট থাকবে, আর অবশ্যই একটা ভার্ব থাকবে। তিনটা হচ্ছে মূল ক্রাইটেরিয়া। 1 নম্বর হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ডস, এটা এর মধ্যে একটা সাবজেক্ট থাকবে, একটা প্রেডিকেট থাকবে, আর ভার্ব তো অবশ্যই থাকবে। বোঝা গেল? এটাকে আমরা বলবো ক্লজ। সেখানে ফ্রেজে আমরা কি দেখেছিলাম, ফ্রেজের মধ্যে আমরা কি দেখেছিলাম, যে ওখানে কোনো ফাইনাইট ভার্ব ছিল না, সেখানে কোনো প্রকার ভার্ব থাকবে না। কিন্তু ওখানে ক্লজের মধ্যে অবশ্যই সাবজেক্ট প্রেডিকেট থাকবে প্লাস ভার্ব থাকবে, আর এটা অবশ্যই একটা গ্রুপ অফ ওয়ার্ডস। যদিও ফ্রেজটাও একটা গ্রুপ অফ ওয়ার্ডস, মানে বাক্যাংশ যাকে বলে। ক্লজের বাংলা মানে হচ্ছে বাক্যাংশ। ক্লজের বাংলা মানে হচ্ছে বাক্যাংশ, মানে বাক্যের অংশ যাকে বলা হয়। তো বোঝা গেল? A clause is a group of words having a subject and predicate and also a verb। অবশ্যই কিন্তু ভার্ব থাকবে আর সাবজেক্ট প্রেডিকেট থাকবে। ঠিক আছে, কয়েকটা এক্সাম্পলের থ্রু আমরা সেটা দেখে নেব। চলো 1 by 1 একটা এক্সাম্পল তোমাদের। হ্যাভ এ পেন, আই হ্যাভ এ পেন। ঠিক আছে, এখানে সাবজেক্ট কোনটা? সাবজেক্ট হচ্ছে আই। ভার্ব কোনটা? ফাইনাইট ভার্ব, এটা হচ্ছে হ্যাভ। হলো? দেখো এখানে সাবজেক্টও আছে, ভার্বও আছে, আর এটা অবজেক্ট। প্রেডিকেট, এটা হচ্ছে সাবজেক্ট, এটা পুরোটা হচ্ছে প্রেডিকেট। আই হ্যাভ এ পেন। বোঝা গেল? সাবজেক্ট, প্রেডিকেট প্লাস ভার্ব, তিনটে আছে। তো এটা হয়ে যাচ্ছে আমাদের ক্লজ। বোঝা গেল? আরেকটা এক্সাম্পল লিখবো আমরা। ওটার মধ্যে কোনো প্রকার কিন্তু তোমার ফাইনাইট ভার্ব নেই। ঠিক আছে, সো এটা হয়ে যাচ্ছে ফ্রেজ। আর এখানে দেখো হি মেড এ গুড রেজাল্ট, এই যে একটা সেন্টেন্স, হি মেড এ গুড রেজাল্ট, এটা কিন্তু একটা পুরো সেন্স দিয়ে দিচ্ছে আমাদের। আমরা এর ব্যাপারে পুরোপুরি ক্লিয়ার আছে। এখানে সাবজেক্ট আছে প্লাস এখানে ভার্ব আছে। ঠিক আছে, সো এখানে যে সাবজেক্ট প্লাস ভার্ব আছে প্লাস এখানে অবজেক্ট আছে, এই যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট তিনটেই আমরা পেয়ে যাচ্ছি, সেই জন্য এটা হয়ে যাচ্ছে কি ক্লজ। বোঝা গেল? তো আমরা এটার মাধ্যমে কি বুঝলাম, যে সেন্টেন্সের মধ্যে কোনো রকম, ফ্রেজের মধ্যে কোনো রকম ফাইনাইট ভার্ব থাকবে না। ঠিক আছে, কিন্তু ক্লজের ক্ষেত্রে কিন্তু অবশ্যই ফাইনাইট ভার্ব থাকবে, সাবজেক্ট এবং প্রেডিকেট দুটোই থাকবে। ঠিক আছে, মেন হচ্ছে এটা হচ্ছে কথা। চলো আবার সব হয়। ক্লজটা এর 3টে টাইপ আছে। 1 টাইপ কি হচ্ছে, 1 নম্বরে আছে প্রিন্সিপাল ক্লজ।
অথবা এর আরেকটা নাম আছে, সেটা হলো ডিপেন্ডেন্ট ক্লজ। ডিপেন্ডেন্ট ক্লজ। আরো আরেকটা এর নাম আছে, সেটা হচ্ছে মেইন ক্লজ। ঠিক আছে, তো এর তিনটে নাম আছে। একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, একইভাবে ও আরেকটা নাম ডিপেন্ডেন্ট ক্লজ, একটা হচ্ছে মেইন ক্লজ। 2 নম্বরে আছে তোমার ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ। এর আরেকটা নাম, সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। 2 নাম্বার হয়ে গেল এই দুটো নাম, একটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ আর একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আর একটা ক্লজ আছে, সেটা হলো কোঅর্ডিনেট ক্লজ। কোঅর্ডিনেট ক্লজ। হলো, দেখো ক্লজের তাহলে 3টে টাইপ। 1 নম্বর হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, এর আরেকটা নাম আছে ডিপেন্ডেন্ট ক্লজ, আরেকটা নাম আছে এর মেইন ক্লজ। তিনটা কিন্তু একই নাম। ঠিক আছে, 2 নম্বরে আছে সাবঅর্ডিনেট ক্লজ, আরেকটা এর নাম হয় ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আচ্ছা, 3 নম্বরে আছে কোঅর্ডিনেট ক্লজ। বোঝা গেল 3টে টাইপস। তো আমরা এবার এক্সাম্পলের দ্বারাই সব 3টে ক্লজ আমরা এক এক করে দেখে নেব। এক্সাম্পল দিয়ে করলে ব্যাপারটা বেশি ক্লিয়ার হয়। তো চলো একটা এক্সাম্পল আমরা দেখি। প্রথমে আমরা প্রিন্সিপাল ক্লজ। প্রিন্সিপাল ক্লজের একটা এক্সাম্পল আমরা এখানে দেখে নিই। এক্সাম্পল ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ অথবা মেইন ক্লজ। ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা মেইন ক্লজ। ইন্ডিপেন্ডেন্ট মানে কি আমরা জানি যে স্বাধীন। স্বাধীন মিন্স কারোর উপরে ডিপেন্ড করতে হয় না। এই ক্লজের মধ্যে ও নিজেই তার নিজের মানে পুরো ফুল ব্যাখ্যা দিয়ে দেয়। তার জন্য আমরা কোনো রকম মানে অন্যের উপরে ডিপেন্ড করতে হয় না বাক্যাংশ মানে বা কোনো বাক্যকে। সেন্টেন্সের মধ্যে আমরা সব কিছু অ্যান্সার পেয়ে যাই। ও নিজে নিজেই বুঝিয়ে দেয় যে কী বোঝাতে চাইছে, অডিয়েন্সকে কী বোঝাতে চাইছে। সো এই জন্য এর নাম হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা মেইন ক্লজ মানে প্রধান ক্লজ। এর আরেকটা নাম প্রিন্সিপাল ক্লজ। ঠিক আছে, একটা আমরা এক্সাম্পল লিখে নিই। আই হ্যাভ এ পেন। আমার একটি কলম আছে। এই যে দেখো এর মধ্যে এখানে সাবজেক্ট, এখানে ভার্ব। আই হ্যাভ এ পেন, এই যে সেন্টেন্সটার মধ্যে আমরা পুরোপুরি একটা যে বাক্য সেটা আমরা ফুলফিল পেয়ে যাচ্ছি। ঠিক আছে, সো এই জন্য এটার নাম হয়ে যাচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। একটা পুরোপুরি ফুলফিল সেন্টেন্সে পাচ্ছি, প্লাস সাবজেক্ট ভার্ব প্লাস অবজেক্ট, তিনটেই আছে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। নো ডাউট। তো এটা হয়ে যাচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, প্রিন্সিপাল ক্লজ বা মেইন ক্লজ। হয়ে গেল। এক্সাম্পল বুঝতে পারলে, এর মধ্যে কোনো রকম কিছু জটিলতা নেই। সেকেন্ড যেটা আমাদের ছিল সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ, সেটা সম্পর্কে একটা এক্সাম্পল কি ছিল আমাদের? সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ। আচ্ছা, কথাটার মধ্যেই বোঝা যাচ্ছে ডিপেন্ডেন্ট মানে কারোর উপরে নির্ভরশীল। সেটা ছিল ইন্ডিপেন্ডেন্ট মানে পুরোপুরি স্বাধীন। এটা কিন্তু ডিপেন্ডেন্ট, কোনো একটা বাক্যের উপরে কিন্তু নির্ভরশীল হতে হয়। এ একা একা কিন্তু কোনো সেন্টেন্স তৈরি করতে পারে না। একে কিন্তু পুরোপুরি নির্ভরশীল হতে হয় ইন্ডিপেন্ডেন্ট ক্লজের উপরে বা অন্য কোনো ক্লজের উপরে। ঠিক আছে, তাই এইটার নাম হয়েছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তো চলো আমরা একটা এক্সাম্পল দিয়ে দিই, এক্সাম্পলের থ্রু জেনে নেব। She has a book which she lost. তার একটি বই আছে যে সেটা হারিয়েছে। ঠিক আছে, এখানে দেখো প্রথম বাক্যে কি আছে? সি হ্যাজ এ বুক। এটার মধ্যে কনসেপ্ট পুরোপুরি ক্লিয়ার হয়ে যাচ্ছে। কোনটা? যে তার একটা বই আছে। আমরা এর মধ্যে পুরোপুরি বাক্যাংশটা বুঝতে পারছি যে তার একটা বই আছে। এখানে সাবজেক্টও আছে প্লাস ভার্বও আছে। হয়েছে?
কিন্তু এটা হয়ে যাচ্ছে, কিন্তু এই যে প্রথম বাক্যটা এটা কিন্তু হয়ে যাচ্ছে তোমার মেন ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ঠিক আছে, মেন ক্লজ অর ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বোঝা যাচ্ছে এখানে, কেন কি এখানে সাবজেক্ট আছে, ভার্ব আছে প্লাস অবজেক্ট আছে। কিন্তু যদি এই অংশটা আমরা লক্ষ্য করি, হুইচ সি লস্ট, তাহলে সেটা কি বোঝাচ্ছে? কোনো রকম বাক্য বোঝা যাচ্ছে না। হুইচ সি লস্ট মানে সে কি হারিয়েছে। আমরা যদি প্রশ্ন করি হুইচ সি লস্ট কি হারিয়েছে, মানে কোনো রকম একটা অর্থপূর্ণ বাক্য হচ্ছে না, এর মধ্যে কিন্তু সাসপেন্স রয়ে যাচ্ছে, পুরোপুরি ক্লিয়ার হচ্ছে না সেন্টেন্সটা। সো এই জন্য আমাদেরকে এখানে ডিপেন্ড করতে হচ্ছে এই যে এখানে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হিসেবে সি হ্যাজ এ বুক, তার একটা বই ছিল। কি হারিয়েছিল এখানে কিছুই তো বোঝা যাচ্ছে না, কনসেপ্ট ক্লিয়ার না। হুইচ সি লস্ট, যেটা সে হারিয়েছে, সে কি হারিয়েছে, আমরা কিছুই কনসেপ্ট পাচ্ছি না। সো যখন আমরা এখানে কি হিসেবে মানে প্রশ্ন করছি, তার অ্যান্সার কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হিসেবে এখানে সি হ্যাজ এ বুক, সে বই হারিয়েছে, এটা আমরা বুঝতে পারছি, ক্লিয়ার হচ্ছে। তাই দেখো এটা হচ্ছে তোমার সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজটাকে ইন্ডিপেন্ডেন্ট ক্লজের উপরে ডিপেন্ড হতে হচ্ছে, তবে কিন্তু একটা অর্থপূর্ণ সেন্টেন্স তৈরি হচ্ছে। বোঝা গেল? তাহলে মেনলি ইন্ডিপেন্ডেন্ট ক্লজের উপরে কিন্তু ডিপেন্ডেন্ট ক্লজ পুরোপুরি নির্ভরশীল হয়ে একটা সেন্টেন্স তৈরি করছে, অর্থপূর্ণ সেন্টেন্স তৈরি করছে। তাই এটা হয়ে গেল এটা সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ। চলো নেক্সট, এবারে লাস্ট যেটা, সেটা আমরা একটু দেখে নিই। 3 নম্বর কি ছিল আমাদের? কোঅর্ডিনেট ক্লজ। কোঅর্ডিনেট ক্লজ, আচ্ছা এটা একটা এক্সাম্পল আমরা লিখে নেব। আই wanted that book and I got it. I wanted, I হচ্ছে সাবজেক্ট, wanted ভার্ব, সাবজেক্ট এখানে ভার্ব, that book, I wanted that book, এখানে যদি স্টপ হয়ে যায় তাহলে এটা কিন্তু অর্থপূর্ণ একটা সেন্টেন্স বোঝাচ্ছে। তাহলে এটা হয়ে যাচ্ছে কি তোমার, এটা তোমার ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হলো। ইন্ডিপেন্ডেন্ট, ছটা লিখে দিচ্ছি, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আচ্ছা, এই যে অ্যান্ড যোগ করেছি এটাকে বলা হয় তোমার কনজাংশন। অ্যান্ডটা তো কনজাংশন, এই যে কনজাংশন একটা অ্যাড হয়েছে এখানে, এই জন্য এটা হয়ে যাচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। বোঝা গেল? গট ইট, তো আই ওয়ান্টেড দ্যাট বুক, আমি বইটা চেয়েছিলাম, অ্যান্ড এবং আই গট ইট, এবং আমি পেয়েছি, আমি চেয়েছি এবং পেয়েছি। এই যে অ্যান্ড একটা কনজাংশন যোগ হয়েছে, যার জন্য এটা হয়ে যাচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। কোঅর্ডিনেট ক্লজ, হলো। এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট, তার মানে এটা একটা ফুললি সেন্টেন্স পাচ্ছি, এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এবং এই যে অ্যান্ড যোগ করছি, অ্যান্ড তো একটা কনজাংশন, এই যে কনজাংশন যোগ হয়েছে যার জন্য এটা হয়ে যাচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। অবশ্যই এটা মনে মাথার মধ্যে নিয়ে নেবে যে যে কোনো প্রকার কনজাংশন যখন ইউজ হবে, অ্যান্ড, বাট, তারপরে আমি পরে আসছি এগুলো বলে দেবো কোন কোনগুলো তোমার মার্কার হিসেবে ইউজ হয়, সেগুলো আমি পরে ডিটেলসে ফুল ডিটেলস এখানে লিখে দেবো। তো সেইগুলো তোমার থাকলে অবশ্যই এটাকে এক বাক্যে ধরে নেবে যে এটা কোঅর্ডিনেট ক্লজ। এটা বোঝার খুবই সহজ একটা উপায়, 3-4টে মুখস্থ করে নেবে, মনে রাখে দেবে, তাহলে বোঝা যাবে এটা অ্যান্ড, বাট, আরও কিছু কিছু আছে কয়েকটা, সেটা আমি লিখে দিচ্ছি পরে, মার্কার কোনগুলো ইউজ হয়, যে যেটা দেখলে তোমরা ইজিলি বুঝতে পারবে যে এটা কোঅর্ডিনেট ক্লজ। চলো তবে যে মার্কারগুলো ইউজ হয় সেগুলো আমি এক এক করে তোমাদের আগে লিখে দিই বোর্ডে। তো এখানে দেখো ক্লজ মার্কার হিসেবে যেগুলো ব্যবহার হয় বেসিকলি, সেগুলো আমি তোমাদের এক এক করে লিখে দিয়েছি এখানে, দেখতেই পাচ্ছ তোমরা। এই দেখো, হোয়াট, হুইচ, হোয়ার, হোয়েন, সো, সো দ্যাট, সিন্স, অ্যাজ, দ্যাট, এগুলো আমাদের ইউজ হয় ক্লজ মার্কার হিসেবে, এটা সাবঅর্ডিনেট ক্লজের ক্ষেত্রে ইউজ হয়। আচ্ছা, এবারে কোঅর্ডিনেট ক্লজের হিসেবে কি ইউজ হয়, এখানে লিখে দিয়েছে দেখো, কোঅর্ডিনেট ক্লজ অ্যান্ড, অর, বাট, 3টে মার্কার হিসেবে ইউজ হয়। বেসিক্যালি 3টেই হয়, 3টে তোমরা জেনে রাখলেই হবে। দেখো চেনার উপায় কি কি, কয়েকটা মার্কার আছে যেগুলো আমরা মানে ইজিলি দেখলেই বুঝতে পেরে যাই।
সাবঅর্ডিনেট ক্লজ হিসেবে কয়েকটা মার্কার আমরা ইউজ করব, সেগুলো দেখলেই বোঝা যায়, যেমন হোয়াট, হুইচ, হোয়ার, এই সমস্ত ডব্লিউএইচ কোয়েশ্চেনগুলো, ডব্লিউএইচ যে ওয়ার্ডগুলো, তার সাথে শো দ্যাট, সিন্স, অ্যাজ, দ্যাট, এই সমস্ত ওয়ার্ডগুলো থাকলেই জানবে ওগুলো সাবঅর্ডিনেট ক্লজ। আচ্ছা, এবার কোঅর্ডিনেট ক্লজের ক্ষেত্রেও কিছু কিছু মার্কার আছে যেগুলো আমরা দেখে নিচ্ছি। অ্যান্ড, অর, বাট, এই বেসিক্যালি তিনটেই হয়। তো তিনটে যখন কোনো সেন্টেন্সের মধ্যে তোমরা দেখতে পাবে, তখন অবশ্যই মাথার মধ্যে ঢুকিয়ে নেবে যে এটা কিন্তু কোঅর্ডিনেট ক্লজ। তো চলো, আপাতত ক্লজের ব্যাপারে এইটুকুই। নেক্সট পার্টে আমরা আরও ক্লজের যে ডিপে আরও যাব, ক্লজের যে আরও ভাগ আছে সেই ভাগগুলো আমরা পরে পরে স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো ভিডিওটা এখন আপাতত বেশি বড় করবো না, লেন্দি হয়ে যাবে। সো এখানেই শেষ করে দিচ্ছি। আর যদি কোনো রকম ডাউট থেকে থাকে এই পারপাসে, অবশ্যই আমাকে কমেন্টে গিয়ে কমেন্ট করো। ঠিক আছে, ভিডিও এখন আপাতত শেষ হচ্ছে। নেক্সট পার্টে আমি কিন্তু ক্লজের যে আরও ভাগগুলো আছে, আরও যে টাইপগুলো আছে, সেই টাইপগুলো ফুললি আমি ডিটেলস আলোচনা করে দেবো। তো চলো।